এসআইআর এর হিয়ারিংয়ে বিবাহিত মহিলাদের নোটিশ আসলে বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ির ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস লাগবে এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে বিবাহিত মহিলাদের হিয়ারিং নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিত জানিয়ে দেব। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, নির্বাচন কমিশনারের নির্দেশ অনুযায়ী বিএলওরা আজ থেকেই কিন্তু বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছে। যেমনটা এনুমারেশন পর্বে শুরু করেছিল তেমনটাই নোটিশ নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়িতে কিন্তু পৌঁছে দেওয়ার কাজ রয়েছে বিএলওদের হাতে। তো বিএলওরা আজ থেকেই এই কাজ শুরু করেছে। অনেকেই আপনারা নোটিশ পেয়েছেন এবং আবারও আগামীকাল তার পরের দিন এভাবে কিন্তু খুব তাড়াতাড়ি প্রত্যেকের বাড়িতে এই হিয়ারিংয়ের নোটিশ পৌঁছে দেওয়ার যে কাজ সেটা কিন্তু শেষ করবে বিএলও অফিসাররা। তারপর আপনাদের কি করতে হবে, তারপর আপনাদেরকে সেই নোটিশের মধ্যে লেখা থাকবে কোথায়, কখন, কোন সময় আপনাদের কি কি ডকুমেন্টস নিয়ে সেই হিয়ারিংয়ে প্রেজেন্ট হতে হবে সেটা কিন্তু পরিষ্কার লেখা থাকবে এবং সেই ডকুমেন্টসগুলো নিয়েই কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে সেই জায়গায় যেতে হবে। তাই তো সেখানে গিয়েই আপনাদের কিন্তু এই হিয়ারিংয়ের যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। এটাই নির্বাচন কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে ঘোষণা করা হয়েছে এবং কমিশনারের তরফ থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে শুধুমাত্র বৈধ ডকুমেন্টস দেখালেই কিন্তু আপনারা এই হিয়ারিং প্রসেস কমপ্লিট করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনারা হিয়ারিং প্রসেস কমপ্লিট করতে পারবেন না। তো যদি আপনারা হিয়ারিং এর এই প্রসেস কমপ্লিট না করতে পারেন তাহলে কিন্তু ফাইনাল লিস্টে আপনার নাম কিন্তু উঠবে না। এবার প্রশ্ন হলো, হিয়ারিং তো শুধু ছেলেদেরই যে হবে এমনটা নয়, বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও কিন্তু হিয়ারিং হতেই পারে, অবশ্যই হবে, হতে পারে মানে অবশ্যই হবে। কেননা মহিলাদের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যার কারণে তাদেরও কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে। বিশেষ করে অনেক মহিলাদের নিজেদের বাবার নাম নেই বা মায়ের নাম নেই, 2002 সালের ভোটার লিস্টে নিজেদের নাম নেই। তো সেক্ষেত্রে কি হবে, তাদের তো নোটিশ আসবেই, সেক্ষেত্রে তো আপনাকে যেতেই হবে। পাশাপাশি অনেক মহিলার দেখা গিয়েছে যে এসআইআর যখন ফর্ম আপনারা ফিল আপ করে জমা দিয়েছেন তখনই কিন্তু আপনারা ফর্মের মধ্যে অনেক কিছু গরমিল করেছেন, ভুল করেছেন, ত্রুটি করেছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যারা বিবাহিত মহিলা রয়েছেন বা যারা এখনো বিয়ে হননি, যে সমস্ত মেয়েরা রয়েছেন, তারা আপনারা কি করেছেন, প্রোজেনি ম্যাপিং এর ক্ষেত্রে আপনারা বাবার নাম, মায়ের নাম, ঠাকুরদা, ঠাকুমার নাম যদি দিয়ে থাকেন, সেক্ষেত্রেও যদি ম্যাপিং এবং ম্যাচিং এর ক্ষেত্রে সমস্যা হয় আপনাকে হিয়ারিং এ ডাকতেই পারে। তখন আপনাদের কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, বিশেষ করে এই যে বিবাহিত মহিলারা রয়েছে তারা শ্বশুরবাড়ির ডকুমেন্টস দেখাবে না বাপের বাড়ির ডকুমেন্টস দেখাবে, শ্বশুরবাড়ির ডকুমেন্টসের ক্ষেত্রে কোন ডকুমেন্টস প্রযোজ্য, বাপের বাড়ির ডকুমেন্টসের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস প্রযোজ্য, সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে জানাবো। তো একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, ধরুন আপনার বিয়ে হয়েছে 2002 সালের পরে এবং 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম নেই। সেক্ষেত্রে ধরুন আপনি আপনার বাবা বা মায়ের নাম দিয়ে বা ধরুন আপনার ঠাকুরদা, ঠাকুমার নাম দিয়ে আপনারা এসআইআর এর ফর্মটি ফিল আপ করেছেন এবং আপনি বাপের বাড়ির সমস্ত ডকুমেন্টস দিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করেছেন। এটাই তো নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। বাপের বাড়ি 2002 সালের যে তালিকায় আপনার বাবার নাম বা মার নাম, হতে পারে আপনার ঠাকুরদা, ঠাকুমার নাম থেকে থাকে, সেক্ষেত্রে সেটা দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করেছেন। সেক্ষেত্রে যদি আপনার নামে নোটিশ আসে হিয়ারিং এর, তখন আপনাদের কি করতে হবে, যখন আপনারা হিয়ারিং এ যাবেন তখন কিন্তু সেই যে 2002 সালের লিস্ট আপনার বাপের বাড়ির, অর্থাৎ যেই লিস্টে আপনার হয়তো আপনি বাপের নাম, মায়ের নাম বা পাশাপাশি ঠাকুরদা, ঠাকুমার নাম, যাকে আপনারা আত্মীয় রিলেটিভ দেখিয়ে এই ফর্মটি ফিল আপ করেছেন, সেই লিস্টটি কিন্তু আপনাদের সঙ্গে নিতে হবে। পাশাপাশি আপনাদের একটি সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু নিতে হবে। তো যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন, যারা বিয়ে করেছেন তাদের ক্ষেত্রে বলছি, যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন তখন আপনাদের কি করতে হবে, তখন আপনাদের ম্যারেজ যে সার্টিফিকেট রয়েছে হয়তো সেটিও কিন্তু দরকার পড়তে পারে।
কেন দরকার পড়তে পারে? আপনি হয়তো পদবি পরিবর্তন করেছেন, ধরুন আপনার নাম সুনিতা মণ্ডল ছিল বা সুনিতা বিশ্ব শর্মা ছিল বা কিছু একটা ছিল, আপনার নাম যেটাই হোক না কেন, আপনার বাপের বাড়ির যে টাইটেল ছিল, যে ধরুন আপনার নাম সুনিতা বিশ্বাস, এবার আপনি যেখানে বিয়ে করেছেন বা বিবাহের সূত্রে আপনি আপনার যে শ্বশুরবাড়ি রয়েছে বা হাজব্যান্ডের বাড়ি সেখানে চলে এসেছেন, আপনার হাজব্যান্ডের বাড়ির টাইটেল ধরুন বিশ্ব শর্মা বা রায় বা কিছু একটা থাকবে, সেক্ষেত্রে আপনার টাইটেল যদি পরিবর্তন হয়ে থাকে এবং আপনার সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেটের প্রয়োজন কিন্তু হতে পারে। তো এই জিনিসটি কিন্তু আপনাদের মাথায় ঢোকাতে হবে বা এই বিষয়টি আপনাদের মনে রাখতে হবে। যদি ম্যারেজ সার্টিফিকেট তো সবার, যে আগেকার দিনে যাদের বিয়ে হয়েছিল তারা তো ম্যারেজ সার্টিফিকেট বা রেজিস্ট্রি ম্যারেজ করেনি, এখন তো সবাই করছে। এখন যদি আপনাদের এই সমস্যা হয়, যদি থাকে ম্যারেজ সার্টিফিকেট তো অবশ্যই আপনারা নেবেন, যদি না থাকে তাহলে হয়তো স্কুল সার্টিফিকেট আছে, হয়তো আপনারা কাস্ট সার্টিফিকেট থাকতে পারে, হয়তো আপনার কাছে আরও যে ডকুমেন্টসগুলো বলার রয়েছে স্কুল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট বা উচ্চ মাধ্যমিকের মার্কশিট থেকে শুরু করে যদি এডুকেশন কোয়ালিফিকেশনের কোনো সার্টিফিকেট থাকে, যে কোনো একটি কাগজ জন্ম সার্টিফিকেট হোক, যে কোনো একটি কাগজ আপনারা নিয়ে আপনারা যদি দেখান হিয়ারিংয়ের সময়, তখন কিন্তু অবশ্যই আপনার ভেরিফিকেশন প্রসেসটা 100% হবে, এর মধ্যে কোনো রকম ভুল নেই। এবার আরেক ধরনের বিবাহিত মহিলাদের কথা বলছি। ধরুন আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল, কিন্তু তখন আপনার রিলেটিভের নাম আপনার স্বামীর নাম ছিল। 2002 সালে যাকে রিলেটিভের নাম রয়েছে সেটাই তো আপনাদের রিলেটিভের জায়গায় বসাতে হবে, নিচে ফর্মের নিচে তো বসাতে হবে, সেটাই তো বলেছিল নির্বাচন কমিশন। সেক্ষেত্রে অনেকেই কি করেছেন, যে নিজের নাম 2002 সালের লিস্টই রয়েছে, কিন্তু সেই বক্সে বাদিকের বক্সটিতে আপনারা যখন লিখেছেন তখন আপনার রিলেটিভ নাম, আপনার স্বামীর নাম যদি থাকে সেটার জায়গায় আপনারা অনেকেই বাবার নাম করেছেন, বা সেই ধরনের যদি ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনার নামেও নোটিশ আসবে। তখন কিন্তু আপনাদেরকে এই স্টেপগুলো দেখাতে হবে। আপনার যে 2002 সালের লিস্টে নাম ছিল সেই লিস্টই আপনাদের নিতে হবে। সেক্ষেত্রে আপনার বাপের বাড়ির বাবা মায়ের লিস্টের কোনো দরকার পড়বে না, কেননা 2002 সালের লিস্টে আপনার নাম ছিল এবং সেক্ষেত্রে সেই লিস্টটি আপনাদের নিয়ে কিন্তু যেতে হবে। লিস্টটি মানে পুরো লিস্ট না, সেই যে পাতাটি রয়েছে সেই পাতাটির জেরক্স কপি আপনারা নেবেন, পাশাপাশি একটি যে কোনো সাপোর্টিং ডকুমেন্টস, আধার কার্ডও দেখাতে পারেন, সেখানে যে কোনো সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে আপনারা যদি নোটিশের ওপর যে লেখা থাকবে আপনাদের কোথায় কখন যেতে হবে সেই অনুযায়ী আপনারা যাবেন, গিয়ে আপনার হিয়ারিং প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে হবেই। তো এটা কিন্তু আপনাদের হিয়ারিং প্রসেস কমপ্লিট করতে হবে সশরীরে গিয়ে। এবার বিশেষ ক্ষেত্রে কিছু ছাড় দিয়েছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম, তাও বলে দিচ্ছি। আপনার বয়স যদি 85 বছর হয়ে থাকে বা 85 বছরের বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি হয়তো শারীরিক দিক থেকে দুর্বল হতে পারেন, কোনো রকম সমস্যা হতে পারে, হিয়ারিংয়ে আপনারা নাও যেতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো চিন্তা নেই। আপনার বাড়িতে ইআরও, এইআরও পাশাপাশি বিএলওরা এসে আপনার বাড়িতে এসে কিন্তু হিয়ারিং প্রসেস কমপ্লিট করে দিয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তো আশা করি এই ভিডিওতে আপনাদেরকে পরিষ্কারভাবে ক্লিয়ার করতে পারলাম বিবাহিত মহিলাদের হিয়ারিংয়ে ডাকলে কোন ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। এবং যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন, ম্যারেজ সার্টিফিকেট নেই, আপনার বাবা মার কারো নাম নেই, সেক্ষেত্রে আপনারা 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস, জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পেনশন অর্ডার যদি থাকে বা কোনো রকম সরকারি যদি আপনারা কর্মচারী হয়ে থাকেন তার কোনো কাগজপত্র বা জমির দলিল, যে কোনো কাগজ যেটা 11টি ডকুমেন্টসের ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে বলেছে বৈধ নথি, সেই বৈধ নথির মধ্যে যে কোনো একটি নথি আপনার প্রয়োজন পড়বে হিয়ারিংয়ের সময়। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। ভুল করেও আপনারা ভুয়ো বা নকল কোনো নথি সেখানে কিন্তু প্রডিউস করবেন না, প্রেজেন্ট করবেন না, না হলে কিন্তু আপনারা বড়সড় সমস্যায় পড়ে যাবেন। কেননা নির্বাচন কমিশনারের নির্দেশ, যদি কেউ ভুয়ো বা নকল নথিপত্র নিয়ে ধরা পড়ে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো ভুল করে আপনারা কিন্তু ভুয়ো নথি বা কোনো রকম কিছু ডকুমেন্টস আপনারা কিন্তু হিয়ারিংয়ের সময় প্রেজেন্ট করবেন না, কোনো রকম চালাকি করতে যাবেন না, কেননা ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে কিন্তু এই হিয়ারিং প্রসেসটা কমপ্লিট করা হবে। এখন আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই। যেমন ইতিমধ্যেই মুর্শিদাবাদে এই একটি বুথে এই ঘটনাটি ঘটেছে, যেখানে একসাথে 18 জন মহিলার একই বুথে খসড়া ভোটার তালিকায় কিন্তু নাম নেই।
অবাক নাই জিনিসটা? সেই মহিলাগুলো এসআইআর এর ফর্ম কিন্তু জমা দিয়েছে, তার বাড়িতে বিএলওরা গেছে, এসআইআর এর ফর্ম ফিল আপ করেছে, জমাও দিয়েছে। এবং নির্বাচন কমিশন বলেছিল যদি আপনারা এসআইআর এর ফর্ম জমা দিয়ে থাকেন, যারা জমা দিয়েছেন তারা যদি বেঁচে থাকেন, তারা যদি শিফটেড না হয়ে থাকেন, তারা যদি ডুপ্লিকেট বা কোনো রকম সমস্যা না থাকে, আপনারা শুধুমাত্র এসআইআর এর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, প্রত্যেকের নামই তো থাকার কথা খসড়া ভোটার তালিকায়। সেক্ষেত্রে একই জায়গায় 18 জন মহিলার নাম কিন্তু নেই এবং সেই মহিলাগুলো বিএলওর ওপর চাপ সৃষ্টি করছে। স্বাভাবিক, অবশ্যই করবে। আমার নাম যদি খসড়া তালিকায় না ওঠে আমি কাকে বলবো? বিএলওর কাছেই তো যাব না, বিএলওকেই তো বলবো যে আমার নাম কেন ওঠেনি। সেক্ষেত্রে আমি তো এসআইআর এর ফর্ম ভালো করে ফিল আপ করে জমা দিয়েছি, আমার বাবার নামও রয়েছে বা আমার নাম 2002 সালের লিস্টে রয়েছে বা মার নাম রয়েছে, তাহলে তো আমার নাম ওঠার কথা, তাহলে আমার নাম কেন ওঠেনি? অবশ্যই তো তাকে বলবো না। তো এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে। এখন তারা কি করবে দেখুন, আপনারা কিন্তু চিন্তিত হবেন না, আপনারা কোনো আতঙ্কিত হবেন না, কেন নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে 6 নম্বর ফর্ম যদি আপনারা অনলাইনেও সাবমিট করেন বা ধরুন কোনো এসডি অফিস বিডিও অফিস থেকে সংগ্রহ করে আপনারা যদি সেখানেও গিয়ে জমা দেন, পুনরায় আপনারা নাম তুলতে পারবেন। কিন্তু মনে রাখবেন আপনাদের কিন্তু উপযুক্ত বৈধ নথিপত্র দিয়েই নতুন করে নাম তুলতে হবে। এবং যারা খসড়া তালিকা থেকে বাদ পড়েছেন, যাদের নাম যে আরেকটি লিস্ট প্রকাশিত হয়েছে মৃত ভোটার, ভুয়ো ভোটার, শিফটেড ভোটার, ডুপ্লিকেট ভোটার, এই ধরনের ভোটার লিস্টে যদি ভুলবশত নাম চলে যায়, সেক্ষেত্রে আপনাদের প্রত্যেককেই নতুন করে 6 নম্বর ফর্ম ফিল আপ করে কিন্তু আবারও জমা দিতে হবে, তারপরেই কিন্তু আপনারা নাম তুলতে পারবেন। সেক্ষেত্রে প্রয়োজন পড়লে আপনার হিয়ারিংয়ে ডাকতেও পারে। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।